ভোটের আগে পরে 8 দিন আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে রাখতে চায় ইসি। প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাদা ছোড়াছুড়ি ও সংঘর্ষে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণের ব্যবস্থা করি। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। পিয়ার সহ 5 দফা দাবিতে জামায়াত ও সমমনাদের বিক্ষোভ সমাবেশ। জুলাই সনদে সই করে দ্বিচারিতা করেছে দলটি, মন্তব্য সার্জিসের। দেশে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। সিরিজ দুর্ঘটনায় নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান রিজভির। বিমানবন্দরের 9 নম্বর গেট দিয়ে আপৎকালীন পণ্য খালা শুরু। রফতানিমুখী শিল্পের ক্ষতি 12,000 কোটি টাকা, জানালো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা জোবায়েদের জানাজা। খুনিরা শনাক্ত, দ্রুত গ্রেফতারের ইঙ্গিত পুলিশের। যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন এতক্ষণ। নির্বাচন করার পরিবেশ আছে, এ নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে পরে 8 দিন বাহিনীগুলোর সদস্যদের মাঠে রাখার প্রস্তাব দিয়েছে কমিশন। ভোটের দায়িত্বে থাকবেন 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য, 1.5 লাখ পুলিশ ও প্রায় 6 লাখ আনসার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে প্রথমবারের মতো বৈঠক নির্বাচন কমিশনের। সকাল 10:30টায় নির্বাচন ভবনে শুরু হওয়া এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রতিনিধি, আইজিপি, বিজিবি, এনটিএমসি, এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালক সহ 18 জন সদস্য বৈঠকে অংশ নেন। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন সিনিয়র সচিব। জানান, ভোটগ্রহণ কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়ে হয়েছে আলোচনা। সেই সাথে নির্বাচনে বিদেশি সাংবাদিক ও প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তায় সহযোগিতা, কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে কৌশল নির্ধারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়েও কথা হয়। সেখানে একটা প্রস্তাব এসছে, এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। নির্বাচন সামনে রেখে কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানান সচিব। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। দেখিনি, বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কথা বলেছে 90,000 থেকে 1 লক্ষ, আনসারের সংখ্যাটা প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ, 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সচিব আরো বলেন, সশস্ত্র বাহিনী সিভিল পাওয়ার হিসেবে আছে। আরপিও চূড়ান্ত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা তা জানা যাবে। তাদের সর্বোচ্চ যেটুকু দেওয়া সম্ভব সেটুকুই আমাদেরকে সরবরাহ করবেন। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি ও সংঘর্ষ নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের ঘটনা যেন সামনে বড় আকার ধারণ না করে, এই জন্য মন্ত্রণালয়ের কোর কমিটি বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত, নির্বাচন পরিচালনা কঠিন হবে না।
প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সে অনুযায়ী সময় আছে প্রায় 3.5 মাস। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে। কিন্তু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা আছে। আবার নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে বাড়ছে কাদা ছোড়াছুড়ি, কোথাও কোথাও ঘটছে সংঘর্ষের ঘটনা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক কোর কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘটিত ছোটখাটো ঘটনা যেন বড় আকার ধারণ না করে এজন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে। সক্ষমতা তো আছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবারে সংশয় আছে দেখি তো আমরা এইবার প্রশিক্ষণ ব্যবস্থা করতেছি। গত 3টা নির্বাচন যেটা অবৈধ নির্বাচন, ওইগুলিতে যারা পার্টিসিপেট করছে তাদের আমরা যতটা সম্ভব তাকে দূরে রাখার চেষ্টা করব। বিমানবন্দরের কার্গো ভিলেজ সহ বিভিন্ন স্থাপনায় আগুনের ঘটনার পর অতি সংবেদনশীল সরকারি স্থাপনা বা কেপিআই প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে কোর কমিটির বৈঠকে। উপদেষ্টা জানান, আগুনের ঘটনায় তদন্ত চলছে, এখনো কারণ জানা যায়নি। অনেকগুলি কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণে হয়েছে। এখন হলো কি ইনভেস্টিগেশন আগে আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসী শ্রমিকদের পাসপোর্টের ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরের ই গেট চলতি সপ্তাহের মধ্যেই খুলে দেয়া হবে। এই রেমিটেন্স যোদ্ধাদের থেকে এই টাকাটা বেশি নিব না, এই টাকাটা আমরা মোটামুটি সমানই করে দেব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াত সহ সমমনা কয়েকটি দল। এতে নেতারা বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হলে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের মতো নীরব ভোট বিপ্লব হবে। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে সর্বস্তরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামাতে ইসলামী। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে, ঢাকা মহানগরী উত্তর এবং মহাখালীতে দক্ষিণের আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ করে দলটি। দক্ষিণের আয়োজনে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বলেন, জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার কোন দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না। কিন্তু আমরা লক্ষ্য করছি, সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, নভেম্বরে গণভোটের দাবি সহ 6 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। দলটির নেতারা বলেন, জুলাই সনদ জাদুঘরে ঝুলিয়ে রাখার জিনিস নয়, এটি দ্রুত বাস্তবায়ন করুন। আমরা স্পষ্ট বলতে চাই, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত করতে হবে এবং কালো টাকা দৌরাত্ম এবং সন্ত্রাস নির্মূল করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে বিক্ষোভ করে জাকপা। এতে দলটির সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়, নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে। বাংলাদেশের মালিক এই দেশের জনগণ, তাদের রায় নিতে হবে। নভেম্বরে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি আনতে হবে, এর কোনো বিকল্প নাই। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সার্জিস বলেন, বাংলাদেশকে নিয়ে যারা বিভিন্ন চক্রান্ত করছে তাদের আস্ফালন দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগে দুপুরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সার্জিস বলেন, প্রতীক নিয়ে পক্ষপাত দুষ্ট আচরণ করায় নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে এনসিপি। জুলাই সনদে স্বাক্ষর করে জামায়াত দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেন তিনি। জয়পুরহাটেও দলের সমন্বয় সভায় অংশ নেন সার্জিস।
বাংলাদেশকে নিয়ে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি। অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু হয়তো তারা এখন থাকছেন না। সেন্সিটিভ জায়গায়, এয়ারপোর্টের মতো জায়গায় কিভাবে আগুন ধরে যায়, আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বিশৃঙ্খলা ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, বরং বহিরাগত ব্যক্তিরা সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত ছিল, যাদের মধ্যে 20 থেকে 25 জনের পরিচয় চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন জুলাই যোদ্ধারা। সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এসব কথা জানান তারা। বলেন, সেদিন কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা নয়, বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে গিয়েছিলেন। পাশাপাশি তারা দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানান, সেদিনের ঘটনায় দায়েরকৃত 4টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা করা হবে। বিএনপি কোনো দর কষাকষি বা পিয়ার পদ্ধতিতে যেতে চায় না। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সাধারণ জনগণের ভালোবাসা ও মতামত নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দেশে নানা ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে, কিন্তু রংধনুর 7 রঙের মতো সকল ধর্মের মানুষদের নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। সকল ভ্রান্ত ধারণা ভেঙে বৃহৎ স্বার্থে দেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি, রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। সেই জায়গায় থেকে সরে সকলের মতামত নিয়ে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। অনুষ্ঠানের প্রায় অর্ধশত হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করেন। তাদের যোগদান উপলক্ষে আগামী 2 সপ্তাহের মধ্যে বৃহত্তর সমাবেশের আয়োজন করবে বিএনপি। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, যে আমরা এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না। আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করি, বিভাজনের রাজনীতিকে জড়াঞ্জলি দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সিরিজ দুর্ঘটনার ক্ষেত্রে কারো কালো হাত আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কুমিল্লা 14 গ্রামে এই আহ্বান জানান রিজভী। এ সময় তিনি আরও বলেন, হাসিনাবিহীন বাংলাদেশ ভালোভাবে চলছে না এমন দেখানোর জন্যই নাশকতার ঘটনা হয়ে থাকতে পারে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কেউ এসব ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশনের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ়তা দেখাচ্ছে। বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। ভয়াবহ আগুনের পর অস্থায়ী ভিত্তিতে আমদানি পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের 9 নং গেট দিয়ে সীমিত আকারে শুরু হলেও ক্ষোভ জানিয়েছেন সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ভারী পণ্য খালাসের জন্য এই ব্যবস্থা মোটেই উপযোগী নয়। কার্গো হ্যান্ডেলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, আপাতত এই গেট ব্যবহার করতে হবে। ভয়াবহ অগ্নিকাণ্ডে এয়ার ফ্রেইট, কুরিয়ার কার্গো কমপ্লেক্স সহ ক্ষতিগ্রস্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি পণ্য খালাসের অবকাঠামো। আগুনে সম্পূর্ণ কার্গো ভিলেজ বিধ্বস্তের পর বন্ধ হয়ে যায় আমদানি পণ্য খালাস কার্যক্রম। বিকল্প ব্যবস্থা করতে দফায় দফায় বৈঠকের পর বিমানবন্দরের উত্তর প্রান্তে 9 নং গেট ব্যবহারের সিদ্ধান্ত নেয় সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সকাল থেকে এই গেটের সামনে অপেক্ষায় থাকেন আমদানিকারক, সিএনএফ এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা। পণ্য খালাসে বিলম্ব নিয়ে অভিযোগ তোলেন অনেকে। 20 জন মানুষ হলে এখানে গ্যাঞ্জাম শুরু হচ্ছে, তো এখানে তো কিছুতে সম্ভব না, কারণ কাস্টমকে ওরা এক্সামিন কিভাবে করবে, আর মাল রাখবো কোথায়? একটা গাড়ি দিলেই তো আমার এই জায়গায় ব্লক হয়ে যাবে। আপনার ওইখান থেকে কতগুলো গেট, কতগুলো গোডাউন, তাই ক্যাপচার হইতে পারে না। এখন আমার মালটা যে কোথায় আছে সেটাই তো আমরা এখনো পাই না। কাগজপত্রের কোনো কিছু করা যায় না, জায়গায় বিমানের লোক না আসলে তো আর কিছুই হবে না, বিমানের কোনো শেয়ার নেই।
দুপুরের পর চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানার পণ্য ছাড়ের মধ্য দিয়ে শুরু হয় খালাস প্রক্রিয়া। কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, 24 ঘন্টা পণ্য খালাসের আপাতত অনুমতিতে কিছুটা স্বস্তি মিলেছে। আর পেপার এই মুহূর্তে রেডি আছে, তারা কার্গো ভিলেজে পেপারটা নিয়ে গেলে তারা মাল সবকিছু যাচাই বাছাই করে দেখে মাল এই গেটে নিয়ে আসার জন্য অনুমোদন দিবে। এই গেটে নিয়ে আসলে নাম্বার মিলে ডকুমেন্টসের সাথে মিলে কায়িক পরীক্ষার প্রয়োজন হলে কায়িক পরীক্ষা করে মাল সঠিক থাকলে ডেলিভারি হবে। দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানকে এবং সিভিল এভিয়েশনকে। সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড একটা মেসেজ গিয়েছে যে ঢাকা কাস্টম হাউসে আমাদের হচ্ছে আগুন লেগে এখানের ইম্পোর্ট কার্যক্রম বন্ধ রয়েছে, সেজন্য তারা একটা চিঠি ইস্যু করবে এবং বাংলাদেশ বিমান সেই জন্য সেটা ম্যানেজ করার জন্য কনভিন্স করার জন্য এয়ারলাইন্সগুলোকে যেন আমাদের শিপমেন্ট রেগুলারলি শিপমেন্টগুলো আসে। আপৎকালীন পণ্য খালাস চললেও পূর্ণাঙ্গ কার্যক্রমের জন্য ইম্পোর্ট টার্মিনাল ব্যবহারের অনুমতি চেয়েছে কার্গো হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 3টা শিপমেন্ট গেল, কালকে রাত পর্যন্ত 2টা গেছিল, আর এখন একটা গেল, আরও 3-4টা শিপমেন্ট রেডি হচ্ছে। মানে সীমিত পরিসরে আপাতত এখান দিয়ে শুরু করা হলো, পরবর্তীতে আমরা যে ইম্পোর্ট টার্মিনালে পারমিশন পেলে ওখান দিয়ে ডেলিভারি হবে। দেশের বিমানবন্দরের ইতিহাসে ভয়াবহ এই দুর্ঘটনার পর আমদানি পণ্য নিয়ে রোববারই এসেছে একটি কার্গো বিমান। তাছাড়াও খালাসের অপেক্ষায় রয়েছে অন্তত 40 টন আমদানি পণ্য। তবে পণ্য খালাস সহ অন্যান্য বিলম্বের জন্য অতিরিক্ত শুল্ক না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনে প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রপ্তানিকারকরা। দুপুরে সংবাদ সম্মেলনে নেতারা জানান, ক্ষয়ক্ষতির পুরো তথ্য এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন। ব্যাহত হবে রপ্তানি কার্যক্রম। পরপর কয়েকটি আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র হিসেবেও দেখছেন উদ্যোক্তারা। প্রায় 27 ঘন্টা লেগেছে বিমানবন্দরের আগুন নেভাতে। আগুন নিয়ন্ত্রণেই লেগেছে 7 ঘন্টার বেশি। শনিবার আগুন লাগলেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব বের করা যায়নি। আগুনে পুড়ে ছাই হয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং আমদানি রপ্তানির জন্য ব্যবহৃত নমুনা। পুড়েছে ওষুধ শিল্পের কেমিক্যাল এবং চামড়াজাত পণ্যের কাঁচামাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি রপ্তানিমুখী শিল্প। কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরতে দুপুরে সংবাদ সম্মেলন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়, পুড়ে যাওয়া পণ্যের ক্ষতির পরিমাণ প্রায় $100 কোটি। পরোক্ষ ক্ষতি আরও ব্যাপক। 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে ভস্মীভূত হয়েছে। এখন এই র ম্যাটেরিয়াল কিন্তু শুধু র ম্যাটেরিয়াল না, এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক বেশি আছে। $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। অগ্নিকাণ্ডের কারণে সামনের কয়েকদিন আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকবে। বাজারের অবস্থান হারানোর আশঙ্কা রয়েছে। ক্রেতাদের আস্থা কমবে, আন্তর্জাতিক চুক্তিগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিমানবন্দরের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। তারা মনে করেন, গেল কয়েকদিনের ধারাবাহিক অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়। এসব ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা বড়ভাবেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে, পার্শ্ববর্তী দেশেরও এক ধরনের চিন্তা ভাবনা আছে যাতে তাদের ব্যবসা এগিয়ে নিতে পারে, আমাদের ব্যবসা যাতে আস্তে আস্তে রিডিউস হয়ে যায়, তাই হচ্ছে। কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনায় সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। নেতারা বলেন, এমন ঘটনা প্রতিরোধে দরকার কার্যকর নীতি প্রণয়ন। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পাশাপাশি কার্গো ভিলেজের আধুনিকায়ন এবং ওষুধ শিল্প ও রাসায়নিকের জন্য আলাদা গুদাম নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমার দাবি অতি দ্রুততার সাথে নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশনা আমরা কামনা করছি সরকারের কাছ থেকে। যেসব পণ্যের বীমা করা ছিল না সেগুলির ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে উঠতে শুক্র ও শনিবার সহ কার্গো ভিলেজ 24 ঘন্টা খোলা রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা। কর্তৃপক্ষ এই বিষয়গুলি যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলার আসামিদের শনাক্তের পর গ্রেফতারের ইঙ্গিত দিয়েছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তারা। এই সময় প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। বাবাকে কথা দিয়েছিলেন আর মাত্র 6 মাস পর শিক্ষা জীবন শেষে চাকরিতে যোগদান করবেন জুবায়েদ। অথচ কথা দেওয়ার মাত্র মাসখানেক পর লাশ কাটা ঘর থেকে ছেলের মরদেহ বের হওয়ার দৃশ্য দেখেছেন বাবা মোবারক হোসেন। কুমিল্লায় বাড়ি হলেও দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন নোয়াখালীর সুবর্ণচরে। সেখানেই জন্ম বেড়ে ওঠা জুবায়েদের। আমি সুস্থ বিচার চাই, অদূর ভবিষ্যতে জানি আর এরকম আমার মতো বাপের কোল, মার কোল, চাচা বাতিজার কোল খালি না। সোমবার বেলা 12টার পর মিটফোর্ড হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর জুবায়েদের লাশ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে রওনা হন সহপাঠীরা। এখনো বুঝে উঠতে পারছেন না ঠিক কি কারণে জীবন দিল জুবায়েদ। সে কখনো তার মধ্যে অহংকার ছিল না এবং তার মধ্যে কোনো হেয়ালিপনা বা খারাপ কোনো আমরা দেখতে পাইনি। আমার মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 20,000 শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা অবিলম্বে কালক্ষেপণ না করে প্রশাসনের প্রতি আমরা আস্থা রাখতে চাই। কফিনে করে শেষবারের মতো প্রিয় ক্যাম্পাসে ফিরলেন ছাত্রনেতা জুবায়েদ। সহপাঠী রাজনৈতিক সহযোদ্ধারা একবার দেখার জন্য ভিড় জমান লাশবাহী গাড়ির আশপাশে। আল্লাহু আকবার। জোহর নামাজের পর বিজ্ঞান অনুষদের সামনে অনুষ্ঠিত হয় নামাজের জানাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে কফিন নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন পরিবার। আর এ সময় খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। পরে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে আসামিদের গ্রেফতারে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তার আগেই প্রকৃত আসামিদের গ্রেফতার সম্ভব হবে বলে ইঙ্গিত দেন পুলিশ কর্মকর্তারা। প্রকৃত আসামি যে গ্রেফতার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেফতার হবে। আগামীকাল 10টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি। 10টার মধ্যে এই হত্যার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যারা আঘাত করেছে এরকম যাদেরকে আমরা শনাক্ত করেছি তাদের কাছ থেকে শুনলে আমরা মিলাতে পারবো যে আসলে প্রকৃত আর কোনো অপরাধী জড়িত আছে কিনা, তখন আমরা অ্যারেস্টে যাব। এখন আমাদের মূল টার্গেট হলো আমার প্রকৃত অপরাধী যারা ছুরি চালাইছে তাদেরকে অ্যারেস্ট করা। আমরা ওনার কথায় আস্থা রাখতে চাই এবং দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে ওনারা কতটুকু কাজ করেছেন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যত সহযোগিতা দেওয়া দরকার, শিক্ষার্থী, আমাদের শিক্ষক, সবাইকে আমরা ইনশাআল্লাহ সেই সহযোগিতা প্রদান করে যাব। অসমর্থিত সূত্র জানিয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত মাহিরকে সকালে বংশাল থানায় পুলিশের কাছে হস্তান্তর করে তার পরিবার, যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি পুলিশ কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে টানা 9ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ, অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন তারা। বলছেন অনশন বিক্ষোভেও দাবি মেনে নেয়ার আশ্বাস মেলেনি, তাই দিয়েছেন আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি। কার্তিকেও এমন কাঠ ফাটা রোদ, ব্যবসা গরম যেন আরো তীব্র কেন্দ্রীয় শহীদ মিনারে। তা উপেক্ষা করেই এমপিওভুক্ত হাজারো শিক্ষক কর্মচারীদের অবস্থান। স্লোগান, ভাষণে 3 দফা দাবি মেনে নেয়ার আহ্বান তাদের। শহীদ মিনারের পাদদেশে তখন অনশনরত শিক্ষকদের হাঁসফাঁস অবস্থা। জানেন না কবে পূরণ হবে দাবি, তবুও ধরেছেন জীবনবাজি। বড় বড় কর্মকর্তা যারা আমাদের হাত দিয়ে আমরা কষ্ট করে বাবা শোনা লক্ষ্মী বলে আজকে বড় বড় কর্মকর্তা বানাই দিয়েছি, তারা আজকে নেওয়ার বেলায় 100% নেয় আর আমাদের দেওয়ার বেলায় আমাদের দিতে পারে না। আর আমরা এবার খুব বেশি আশাবাদী ছিলাম, কারণ আমাদের যারা উপদেষ্টা মণ্ডলে আছেন তারা বেশিরভাগই শিক্ষক। আদায় না করে আমরা এখান থেকে অনশন ভাঙবো না, বাড়ি ফিরেও যাব না। আমরা এখানে অনশনে বসছি, শুক্রবার থেকে কেউ আসে নাই, আমাদেরকে একটু পানি দেওয়ার জন্য আসে নাই। আমরা অনশনে আসি, থাকবো। শিক্ষকরা বলছেন নামেই শিক্ষাগুরুর মর্যাদা। কোনো বউ যদি শুনে বউ চলে যাবে যে ওরে বাবা এই বেতনের এই বাসাবাড়ির লোকের সাথে আমার যায় না। এই অধিকারটুকু যদি সরকার প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে এবং শিক্ষা ক্ষেত্রে দেশ সমৃদ্ধশালী হবে। কথা দিয়েও কথা রাখেন না শিক্ষা উপদেষ্টা।
বৈঠকে আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়ন করছেন তিনি যা চান সেটাই। সিআর আপনার আমাদের শিক্ষা পরিবারের একজন সর্বোচ্চ প্রতিনিধি হিসাবে আমাদের সাথে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতারণা করছে। আমরা চাইছি 20%, উনি প্রস্তাবে দিয়েছে 5%। আন্দোলনের মিটিংয়ে বক্তৃতা তখনই আমরা প্রত্যাখ্যান করেছি। তখন আমার কাছে প্রশ্ন, তাহলে আমরা প্রত্যাখ্যান করার পরেও আমাদের শিক্ষা উপদেষ্টা কেন 5% প্রজ্ঞাপন কেন দাবি করলো? কেন তিনি প্রতারণাটা আমাদের সাথে করেছিলেন? আমরা আমাদের দাবি পূরণ করব, না হয় এখানে আমরা মারা যাব। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহীদ মিনারে আসেন। আন্দোলনে একাত্মতা জানিয়ে বলেন, দল ক্ষমতায় গেলে কোনো শিক্ষককে ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হবে না। আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। আবারও বলছি, রাজনৈতিক দলগুলোর এমন একাত্মতা ঘোষণায় আরও উজ্জীবিত আন্দোলনরত শিক্ষকরা। তারা বলছেন, শুধু রাজনৈতিক দলই নয়, সারা বাংলাদেশের মানুষের চাওয়া শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ হোক, এগিয়ে আসুক সরকার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজা বা শ্যামা পূজা। রমনা কালী মন্দিরে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, যোগ দিচ্ছেন তিনি। ঐশী, দীপ কি জ্বালানো হলো? ভক্ত সমাগম কেমন দেখছেন? উজ্জ্বলনের যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে এই মন্দিরে, এবং এর মধ্যে প্রচুর ভক্ত এবং দর্শনার্থী এই তিথিতে আসলে দীপাবলি এবং কালী পূজার অনুষ্ঠিত হয়ে থাকে সনাতন ধর্মাবলম্বীদের। এবং তারই প্রথম ধাপের যে আনুষ্ঠানিকতা দীপাবলি, সেটি শুরু হয়েছে রমনা কালী মন্দিরে 7টার কিছু পর, এবং রাত 12টার দিকে আসলে যে শ্যামা পূজা, সেই শ্যামা পূজা শুরু হবে রাত 12টার দিকে এই মন্দিরে। এবং এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে কালী পূজার যেই একটি আচার রয়েছে পাঠা বলি, সেটিও এই রমনা কালী মন্দিরেই পাঠা বলি হবে, এবং একই সঙ্গে অন্যান্য যে আচার রয়েছে, আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেগুলো পালিত হবে। এবং যারা দর্শনার্থী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে এবারের যে পূজা, সেই পূজায় আসলে মাতৃরূপে দেবী কালীকে পূজা করা হয়, এবং এর মাধ্যমে আসলে সকল অপশক্তি বা মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এই যুক্তিতর্ক শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে এই মামলাটির। যুক্তিতর্ক শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, এ মামলায় শেখ হাসিনা নিরপরাধ, রায়ে তিনি সহ সব আসামি খালাস পাবেন। এদিকে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো বাদে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া 837 মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা সংস্কারের আন্দোলন যখন তুঙ্গে, 14 জুলাই চীন সফর থেকে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজনের সাক্ষ্যে উঠে আসে এ বিষয়টি। মামলার যুক্তিতর্কে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন, এই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মেটিকুলাস ডিজাইনের অংশ। মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এ আইনজীবী। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, রাষ্ট্রপক্ষ তা প্রমাণেও ব্যর্থ বলে দাবি করেন আমির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি, এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয়, এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান
জামান খান কামাল ওনারা খালাস পাবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া ৮৩৭টি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব মামলার প্রসিকিউশন কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি আমলে নিয়েছেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনঃ তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন। সালমান শাহর স্ত্রী সামিরা খান, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ১০ জন হত্যা মামলায় আসামি। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন তার বাবা প্রয়াত কমর উদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে থানা পুলিশের পরিবর্তে সিআইডিকে নির্দেশ দেন আদালত। টিভিআই একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল, যেখানে তারা উল্লেখ করেছিল যে সালমান শাহকে হত্যা করা হয়নি, এটা একটা অপমৃত্যু, একটা আত্মহত্যা। যার প্রেক্ষিতে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম। এই রিভিশনে আজকে রায় হয়েছে এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। রমনা থানা যাতে এইটা তদন্ত করে এবং একটা এজাহার দাখিল করে, এজাহার আদালত বরাবর দাখিল করে, এটার জন্য নির্দেশনা দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। ২৯ বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি আমরা সন্তুষ্ট এবং ইনশাল্লাহ আমরা বিচার পাবো। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত আলোচিত বাংলাদেশি যুগলকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটের সাথে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। রোববার রাতে বান্দরবান থেকে যুগলকে গ্রেফতারের দাবি করে সিআইডি। জানায় দেশের ভেতরে ভয়াবহ নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছিল তারা। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। সিআইডির হাতে গ্রেফতারের আগে আটক দম্পতি বাংলাদেশে বসেই বিকৃত রুচির অশ্লীল ভিডিও ধারণ সম্পাদনার পর বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন। অন্ধকার জগতের ভয়ঙ্কর এই বাজারে বিকৃত যৌনাচারের কন্টেন্ট তৈরির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। শুধু তাই নয়, অল্প সময়ে অবৈধ টাকার নেশা এবং লোভ দেখিয়ে তারা নিষিদ্ধ এই পথে অন্য তরুণ তরুণীদের নামিয়ে নিজস্ব একটি নেটওয়ার্ক তৈরির কাজও করছিলেন। বয়স দুজনেরই ২৮-২৭ এবং তারা কাপল। আটকের পর বাংলাদেশি যুগলের কর্মকাণ্ড দেখে হতবাক হয়েছেন সিআইডির কর্মকর্তারা। সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা জানান, একের পর এক কন্টেন্ট তৈরি ও নিয়মিত আপলোডের মাধ্যমে আন্তর্জাতিক পর্ন তারকায় পরিণত হয়েছে আজিম ও বৃষ্টি নামের যুগল। এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। সিআইডির কর্মকর্তারা জানান, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন। খোলামেলা প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতেন। অনলাইন হচ্ছে আসলে ওপেন। আপনার জন্য যেমন ওই আফ্রিকার একজনের জন্য আমেরিকা, সবার জন্য এটা হলো ওপেন স্পেস। তো এটাতে ইন্টারেক্ট করা কম্পারেটিভলি অনেক ইজি। এটা আমরা অস্বীকার করার উপায় নাই যে আমরা 100% এটাতে কন্ট্রোল আমরা করতে পারবো। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাত্র ১.৫ বছরে শতাধিক পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে পর্ন স্টারে পরিচিতি পায় এই যুগল। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিম। সোহেল রোজারিওকে আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাওয়া হবে। গত 14 অক্টোবর সন্ধ্যায় সাভারের বিরুলিয়ায় ধর্ষণের শিকার হন বিইউপির ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগী সাভার মডেল থানায় 3 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এর পরপরই মামলার 3 নম্বর আসামি মিঠু বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। এখনও ধরা পড়েনি আরেক আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রোজারিওকে জানতে পারি যে উনি গাজীপুর জেলার কালীগঞ্জে একটা জায়গায় লুকিয়ে আছে। আমাদের ঢাকা জেলা গোয়েন্দা শাখা উত্তরের টিম গোয়েন্দা অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের গত রাতে অভিযান পরিচালনা করে রাত প্রায় 3টার দিকে, আড়াইটা 3টার দিকে আমরা সোহেল রোজারিওকে কালীগঞ্জ থেকে গ্রেফতার করি। চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে এক সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। আক্রান্ত লিটন কুমার চৌধুরী দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড সংবাদদাতা এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার অভিযোগ, রোববার রাতে শ্যামাপূজার মণ্ডপ থেকে ধরে নিয়ে মারধর করে কয়েকজন তরুণ। খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে সীতাকুণ্ড প্রেস ক্লাব। যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার দিনভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সকাল থেকে উপত্যকার প্রায় 100 স্থানে বোমা বর্ষণ করে সেনারা, যাতে প্রাণ হারান অন্তত 45 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির 10 দিনের মাথায় এ নিয়ে অন্তত 80 বার তা লঙ্ঘন করেছে তেল আবিব। আইডিএফের দাবি, হামাস শর্ত ভঙ্গ করে হামলা চালানোর জবাবে পাল্টা অভিযান চালিয়েছে তারা। তবে কয়েক ঘণ্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি করে তেল আবিব। গাজার একটি সি বিচ ক্যাফের দৃশ্য এটি। চারদিকে কেবল রক্ত, ধ্বংসস্তূপ আর ভাঙাচোরা আসবাবপত্র। রোববার ইসরায়েলি বিমান হামলায় তছনছ হয়ে যায় স্থানটি। হতাহত হন অনেকে। যুদ্ধবিরতি উপেক্ষা করে রোববার উপত্যকা জুড়ে নতুন করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় নেতানিয়াহু বাহিনী। ঘোষণা দিয়েই গাজার বিভিন্ন স্থানে মুহুর্মুহু বিমান হামলা চালায় আইডিএফ। আগ্রাসনের শিকার হয় মধ্য ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকা। হামলা চালানোর কয়েক ঘণ্টা পরই আবার চুক্তিতে ফেরার দাবি করে ইসরায়েল। যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা চাই হামাসের সঙ্গে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক। তারা কিছুটা অস্থির আচরণ করছে, গুলিও চালিয়েছে, তবে সম্ভবত এতে তাদের নেতৃত্ব সরাসরি জড়িত নয়। কিছু বিদ্রোহী এ কাজ করছে, তাদেরকেও দমন করা হবে। আর যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। চুক্তি ভঙ্গ করে আগ্রাসী আচরণ করেও হামাসের ওপর দায় চাপিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তেল আবিবের অভিযোগ, ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা শর্ত ভঙ্গ করে রাফায় তাদের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এতে 2 সেনার মৃত্যু হয়েছে বলেও জানায় তারা। বাধ্য হয়ে পাল্টা অভিযান চালিয়েছে আইডিএফ, এমন দাবি তাদের। হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে। যদিও আইডিএফ সেনাদের ওপর হামলার দায় অস্বীকার করেছে ফিলিস্তিনি গোষ্ঠীটি। তাদের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় কোনো সংঘাতের খবরই পায়নি তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দীপাবলি উপলক্ষে 26 লক্ষেরও বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে রেকর্ড করেছে ভারতীয়রা। রোববার দীপাবলির আগের দিন মন্দিরের নগরী অযোধ্যায় এই আয়োজন করা হয়। এদিন সূর্য নদীর তীরে হাজারো ভক্তের সমাগম ঘটে। প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেন তারা। হিন্দু বিশ্বাস অনুসারে এদিনেই অসুরদের রাজা রাবণকে পরাজিত করে 14 বছর পর অযোধ্যায় ফেরেন রাজা রাম। তাই অন্ধকারকে পরাজিত করতে আলো জ্বালিয়ে দিনটিকে পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। এদিন পরিবার এবং প্রিয়জনকে উপহার দেওয়া হয়, পোড়ানো হয় হরেক রকম আতশবাজি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।